দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস তো দেশ বিক্রি করে দিতেছেন, কারণ আমাদের যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দর এখন তিনি বিদেশি কোম্পানির কাছে দিয়ে দিতেছেন, বিদেশিদের কাছে বিক্রি করে দিতেছেন। বিষয়টা এমন, মানে বাংলাদেশের রাজনীতিবিদদের প্রধান কাজ হলো বিরোধিতা করা। কোনো কিছু ঘটুক আর না ঘটুক, ঘটলো আর যদি কোনো কিছু করার চেষ্টা করে সরকার, সে যে সরকারই থাকুক, এবং বিরোধী দলে থাকলে ওইটার সমালোচনা করতে হবে, ওইটার বিপরীতে একটা বয়ান তৈরি করতে হবে। যদিও সে পরবর্তীতে বুঝতে পারে যে আসলে বিষয়টাকে, এটা তো দেশের জন্য, দেশের মানুষের জন্য উপকার হবে, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, তারপর বোঝার পরও সে কিন্তু তারপরেও ওই বয়ানে ফিরে আসে না। সে কারণ সে আগের থেকেই বয়ান দিয়ে আসেন দেখ কি এটা দেশের স্বাধীনতা সার্বভৌম খর্ব করবে, এটা কোনোভাবেই করা যাবে না, এটা করলে এটা হবে, এই ধরনের বক্তৃতা তারা প্রথমেই দিয়ে ফেলান, পরবর্তীতে ভালো হইলেও সেটা বুঝেন না। আপনারা জানেন যে শেখ হাসিনা যখন পদ্মা সেতু তৈরি করার প্রকল্প হাতে নিয়েছিলেন, বাংলাদেশের যারা বিরোধী দল ছিল একেবারে সোজা সাপটা বলে দিছে যে এটা করতে পারবে না এই সরকার, এটা করা সম্ভবই না। ঠিক আছে, সেই অসম্ভবকে সম্ভব কিন্তু শেখ হাসিনা করছে। শেখ হাসিনা স্বৈরাচার হইতে পারে ভাই, শেখ হাসিনা স্বৈরাচার যে আচরণ করছে, তিনি স্বৈরাচার হয়েছে, মানুষের ভোটাধিকার খর্ব করছে, কিন্তু তিনি যে পদ্মা সেতু করছে এটা তো হইবে, এটা তো আপনাকে মাইনে নিতে হবে। চুরি করছে, অনেকে বলবেন যে এক পদ্মা সেতুর কারণে সেতু 10টা পদ্মা সেতু বাইরে নিয়ে গেছে, 33টা পদ্মা সেতু বাইরে নিয়ে গেছে। এটা দীর্ঘদিন যাবৎ যে কোনো দেশে একটা সরকার দীর্ঘদিন যাবৎ এইভাবে স্বৈরাচারীভাবে ক্ষমতায় থাকলে তার এমপি মন্ত্রীরা দেশের টাকা বিদেশে পাচার করে, কারণ সে ভাবে, সে জানে যে কোনো মুহূর্তে আমাকে কি দেশ থেকে পলায়ন করতে হইবে, কারণ আমি স্বৈরাচার হয়ে গেছি। তো সেটা জানিয়েই তারা দেশের টাকা বিদেশে পাচার করছে, এটা স্বাভাবিক জিনিস। এখন লাইনে আসেন, কথায় আসেন, এই যে আপনার সমুদ্র বন্দর বিদেশিদের কাছে কেন দিতে হইবে, এটা কি কেউ প্রশ্ন তুলেছেন যে কেন বিদেশিদের কাছে দিতে হইবে? বাংলাদেশের সমস্যাটা কি? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিমানের চাকা খুলে পড়ে যায়, মানে আজব একটা দেশে আমরা বসবাস করি, কোনো একটা প্রতিষ্ঠানের কোনো দায়িত্ববোধ নাই। বিমানের চলন্ত অবস্থায় বিমানের চাকা খুলে পড়ে যায়, তারপর সেই এক চাকা থাকে এবং সেই এক চাকায় তারপর বাংলাদেশ বিমান সেই বাংলাদেশে ল্যান্ড করে। মানে কল্পনা করা যায় যে আসলে আমরা কোন দেশের ভিতরে বসবাস করি। এর আগে আমরা একটা নিউজ পড়ছিলাম বিমান বাংলাদেশের, যে বিদেশ থেকে, তুরস্ক থেকে তারা বাংলাদেশে একটা বিমানের যন্ত্র, সেটা মানে বিমানের মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। মানে জানেন যে আপনারা প্রত্যেকটা বিমানে 2টা ইঞ্জিন থাকে, তো একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তারপর কি করছে, সেই ইঞ্জিনটাকে না সারাইয়া শেখ হাসিনার আমলে আরেকটা ইঞ্জিন ভাড়া আনছে। কোথা থেকে? তুরস্ক থেকে। মানে ইঞ্জিনের বিমান, মানে বিমানের ইঞ্জিন তারা ভাড়া আনে। তো ভাড়া আনার পর সেই ভাড়া যেটা আনছে ওইটাও নষ্ট হয়ে গেছে। ওইটা নষ্ট হওয়ার পর ওইটাকে না সারাইয়া তারপর ওইটার ভাড়া তো বসাইয়া দিতেইছে, আবার আরও একটা বিমানের ইঞ্জিন তারা ভাড়ায় আনছে। মানে আপনি কল্পনা করেন, আপনার বিমানের একটা ইঞ্জিন ভালো আছে, আরেকটা ইঞ্জিন নষ্ট হয়েছে, সেটাকে না সারাইয়া আরেকটা ইঞ্জিন ভাড়া আনছে, সেটাও নষ্ট হয়েছে, সেটাকে না সারাইয়া আবার আরেকটা ইঞ্জিন ভাড়া আনছে। মানে 2টা ইঞ্জিন বসে আছে এবং বসায় তারা 2টা ইঞ্জিনের ভাড়া দিতেছে। তো এই হলো বাংলাদেশের ব্যবস্থাপনা। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমনই, কোনো একটা প্রতিষ্ঠানে কোনো আপনার নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই। তো বাংলাদেশ চট্টগ্রাম সমুদ্র বন্দরে যে কত রকমের নিয়ম অনিয়ম ঘটে সেটা তো আমরা বাইরে থেকে জানি না, অনেক সময় পেপার পত্রিকায় আয়। এবং এখানে বাংলাদেশে যখন একটা প্রতিষ্ঠান থাকবে তখন এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করবে। যখন মনে করেন বাংলাদেশের একজন মন্ত্রী, তার একটা প্রতিষ্ঠান আছে, সে আজকে মাল রেডি করছে, বলবে আজকে এটাকে শিপমেন্ট করতে হবে, সে ধাক্কা দিয়া মনে করেন একটা বিমানবন্দরে যারা আছেন দায়িত্বে তাদেরকে একটা ফোন করে দিল, বললো কি এইটাকে আগে আপনার বিদেশে পাঠাই দাও। তো এই রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। এখানে যদি বিদেশি কোম্পানি আসে তাহলে কি উপকার হবে বা বাংলাদেশের মানুষের কি উপকার হবে? প্রথমত কথা হলো, এটা যে কোম্পানিকে দেওয়া হয়েছে সেটা কোনো আমেরিকান কোম্পানি না, এবং যেই কোম্পানিকে দেওয়া হয়েছে সেই কোম্পানি আপনার মানসম্মত কোম্পানি বিশ্বের ভিতর, এবং তারা বিশ্বের ভিতরে এই ধরনের কাজ করে সফল হয়েছেন এবং তারা সফলতা দেখাই দিয়েছেন। এবং বিশেষ করে আপনার এখন যে পরিমাণের আপনার যে হয় বছরে এখানে 12 লাখ কন্টেইনার তারা সাপ্লাই করতে পারে এখন বর্তমানে যে দায়িত্বে যারা আছেন বাংলাদেশি কোম্পানি। এটা যদি বিদেশিদের কাছে আপনি দেন, এখানে অনেক সিস্টেম থাকবে, ডিজিটালাইজেশন করবে, এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে ইনভেস্টও করবেন, কারণ আপনার সিস্টেম অনুযায়ী তো তারা চালাইবে না। বাংলাদেশে একটা কোম্পানির সিস্টেম অনুযায়ী তো বিদেশি কোম্পানি চালাইবে না। তাদের অত্যাধুনিক সফটওয়্যার আছে, অত্যাধুনিক আপনার যন্ত্রপাতি আছে, তাদের ডিজিটালাইজেশন আছে, তো সম্পূর্ণভাবে তারা ডিজিটাল করবে এটাকে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। বিষয়টা হলো এরকমের যে এফিসিয়েন্সি বাড়াবে তাদের প্রধান টার্গেট হলো। এখন অনেকে তর্ক করতেছেন যে এখন আপনার একটা কন্টেনারে সম্ভবত $46 আপনার ফি পাইতে আছে, এটা সম্পূর্ণ বাংলাদেশ পাইতে আছে। তো
তো সেই জায়গায় যখন বিদেশি কোম্পানি আসবে তখন তারা পরিচালনার জন্য একটা ফি নেবে, তাহলে এখানে বাংলাদেশ সরকারের আয় কম হবে, রাজস্ব কম হবে। হ্যাঁ, আয় কম হবে, রাজস্ব কম হবে, কিন্তু সেটাকে কিভাবে এই সরকার আপনার কাটিয়ে নেবে? কারণ এখন যদি 12 লাখ কন্টেইনার এখানে বাৎসরিকভাবে তারা আপনার করে, খালাস করে, যখন ওই কোম্পানিটা আসবে তখন সে 12 লাখ করবে না, তখন এটাকে তারা কয়েক গুণ নাকি বৃদ্ধি করবে। আশিক সাহেব বলছে যে এখানে এখন বর্তমানে যদি আপনার 12 লাখ হয়, তখন তারা এটাকে প্রায় 2 গুণ 3 গুণ তারা বাড়াই ফেলাইবে। তো এটা যদি বাড়াই ফেলাইতে পারে তাহলে কি হবে? মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কীরকম কর্মসংস্থান বৃদ্ধি পাবে? যেমন মনে করেন আপনি এখন 1 বস্তা তুলা বাংলাদেশে আনতেছেন, 1 বস্তা তুলা থেকে আপনি সুতা বা পোশাক তৈরি করে সেটা আবার বিদেশে রপ্তানি করতেছেন। যখন এইটাকে আপনি এটার এফিসিয়েন্সি বাড়ানোর মাধ্যমে যখন আপনি 10 বস্তা তুলা নিয়ে আসবেন, 10 বস্তা তুলা যখন নিয়ে আসবেন তখন কি আবার 10 বস্তা আপনি রপ্তানি করবেন। তো বুঝতেই পারতেছেন, আবার এই 10 বস্তা তুলাকে পোশাক বা সুতায় রপ্তানি করার জন্য এখানে আবার প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করবে। তো এটাই আসলে বাস্তবিক ক্ষেত্রে এটাই ঘটতে যাচ্ছে এবং এটাই ঘটানোর চেষ্টা করতেছে এই আশিক চৌধুরীরা। এখন আসেন আসলে ইন্টারন্যাশনাল সিকিউরিটির কথা যে বলা হইতেছে যে এখানে স্বাধীনতা সার্বভৌমের প্রতি আঘাত আনবে, মানে বামদের কাজই হইলো এরা মানে কী থেকে কী ঘটতেছে কোনো ন্যূনতম রিসার্চ না করে বা মানে কথা বলার জন্য বলা, তাদেরকে একটা বলতে হবে, তাদের একটা বয়ান তৈরি করতে হবে, এই হলো তাদের মূল কাজ। এখানে আশিক চৌধুরী সেদিন দেখলাম উনি প্রথমেই বলতেছে যে আমাদের প্রথমেই হইল ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে আমরা বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবো না। এরা একটা কোম্পানি মাত্র ভাই, একটা কোম্পানির কাছে আপনি জিনিসটা দিতেছেন, সেটাকে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আসার কী কারণ? বুঝলাম অনেকে ন্যাশনাল সিকিউরিটি, আবার অনেকে বলতেছেন যে এখানে এই বিমানবন্দরের পাশে আবার সেনাবাহিনী ঘাঁটি আছে। তো মানে কি বিমানবন্দর থেকে একটা বোমা এসে কি সেনাবাহিনীর ঘাটের ভিতরে ঢুকে তারপর সেখানে কি ফাটাই ফেলায়, এই ধরনের এখানে ন্যাশনাল সিকিউরিটির 100% নিশ্চয়তা রাইখাই তারপর এই কাজটা করা হইতেছে, এটা আশিক চৌধুরী নিজে বলেছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে বাস্তবতা হইলো এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। আপনি আগে 1 বস্তা চাল আনতে পারতেন, সেটাকে মুড়ি বানাইয়া বিক্রি করতেন, এখন আপনি 10 বস্তা চাল আনবেন, সেটাকে মুড়ি বানিয়ে আপনি 10 বস্তা মুড়ি বিক্রি করবেন। বিষয়টা হলো এরকমের এফিসিয়েন্সি তারা বাড়াইতেছে, এবং এই এফিসিয়েন্সি বাড়াইতে হলে অবশ্যই এটা বিদেশি কোম্পানির কাছে দিতে হবে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আপনি আমাকে দেখাইতে পারবেন না যে প্রতিষ্ঠানটা পারফেক্ট। আমি বিমান বাংলাদেশের উদাহরণ দিলাম, আপনি বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের কথা চিন্তা করেন, গত 53 বছরে একটা বিমানবন্দর আমরা চালাইতে পারি নাই। পরবর্তী আমরা দেখলাম যে 3rd টার্মিনাল তারা জাপানিদের কাছে আপনার দিয়ে দিছে, যেটা তোমরা চালাও। মানে এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাইতেছি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, মানে যত রকমের হয়রানিমূলক কাজ আছে এই ধরনের কাজ তারা করে থাকে। তো এ জায়গায় যখনই আপনি বিদেশিদের কাছে দেবেন, এদের বিদেশি স্টাইলে চলবে, আধুনিক স্টাইলে চলবে, আপনার সব কিছু ডিজিটালাইজেশনের মাধ্যমে চলবে। আপনি তো সেই অ্যানালগে পড়ে থাকলে হবে না। এবং এখানে তারা আপনার বলতেছে যে এইসব কোম্পানি যারা কাজ করতেছে তারা বাংলাদেশে আপনার কত এখন 1 মিলিয়ন আপনার মানে 10 লক্ষ যারা ধরা যায় যে 1 মিলিয়ন কন্টেনার খালাস করে এরকমের বিমানবন্দর। যখন আসবে যখন এটা করা হবে তখন তারা 7 মিলিয়নে নিয়ে যাবে, আপনি 70 লক্ষ, মানে 7 গুণ বৃদ্ধি পাইবে। তো এরকমের একটা সুযোগ সুবিধা, সেটা আমরা যদি এখন হাতছাড়া হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য আপনার চরম রকমের বিপর্যয় নিয়ে আসবে, বা আমরা সেই সামনের দিকে এগোতে পারবো না। মানে আপনি যদি কোনো কিছু উদ্যোগই না নেন, কোনো কিছু করতেই যদি ভয় পান, তাহলে আপনি বিশ্বের সাথে তাল মিলিয়ে কীভাবে চলবেন? আপনাকে তো এগিয়ে যেতে হবে, তাই না? আপনি যদি দেখেন এই করিডোরের প্রশ্নটা আসছিল যে করিডোর কেন দেওয়া হইবে, এই সেই বিশাল কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান এটা নিয়ে কেউ কথা বলে না। এই বামরা ডানরা রাজনীতিবিদরা করিডোর নিয়ে চিল্লাইয়ে ফেলে একেবারে তছনছ করে ফেলাইছে যে ডক্টর ইউনূস একেবারে দেশটাকে বিক্রি করে দিতেছে। তো আপনি বলেন রোহিঙ্গা সমস্যার সমাধান কি, আপনি কিভাবে করবেন? বলতেছে মায়ানমার এসে হামলা করবে। আরে ভাই, মায়ানমার রয়েছে কোথায় এখন? মায়ানমার হামলা করতে হলে আপনাকে এই যে আপনার মায়ানমারের ভিতরে সশস্ত্র গোষ্ঠী যারা ওইটা দখল করে আছে, এই আপনার তাদেরকে হারাইয়ে তারপর বাংলাদেশে আসতে হবে। আপনি বিপদের সময় যদি সেই আরাকান আর্মির পাশে না দাঁড়ান, তাদের বিপদ কাটে গেলে তারপর আপনাকে মূল্যায়ন করবে? আপনাকে জিগাইবে 2 চেরানা দিয়ে? আপনার রোহিঙ্গা ফেরত নেবে না। এখন বিপদের সময় যদি আপনি তাদেরকে সাহায্য করেন, তখন তারা ভাবে যে এরাই তো বিপদের সময় আমার পাশে ছিল, রোহিঙ্গাদেরকে আমরা নিয়ে আসি, সমস্যা কি, আমাদের দেশেরই তো নাগরিক। এইটুকু কমন সেন্স এদের ভিতরে কাজ করে না। এরা এই হুমকি দিল কি হইবে না হইবে, মানে একটা হজবরল অবস্থা তৈরি করে আর কি। সব জায়গায় শুধু ন্যাশনাল সিকিউরিটি দেয়, এই হলো এদের কাজ।